বিএনপির প্রস্তাবে সাড়া দিল না জামাত ইসলামী। এখন জামাত যদি বেঁকে বসে, বিএনপির জন্য ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে যাবে। আমির জামাত সাব বলেছেন, সরকার দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে। প্রধান বিরোধী দল যখন এই কথা বলে, তখন এটা সরকারের জন্য রেড লাইট, রেড সিগন্যাল। বিরোধী দল বলেছে যে সরকার নৈতিক অধিকার হারিয়েছে। নৈতিক অধিকার হারিয়েছে, সব ধরনের অধিকার হারিয়েছে, এই কথা এখনো বলেনি, কিন্তু এই কথা বলা মানে সামনে বিরোধী দল বেঁকে বসতে পারে। আর সরকারের যে নড়বড়ে অবস্থা, তাতে সরকারের পতন ঘটানো ওয়ান্টুর ব্যাপার। কিভাবে আমি আসছি সেদিকে। আমির জামাতের এই বক্তব্যটা খুবই তাৎপর্যপূর্ণ যে সরকার দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে। এটা আমির জামাতের একটা রিয়াকশন। তার আগে আমির জামাতকে প্রস্তাব দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, আপনারা গণভোটে ওটাকে ছাড় দেন, জুলাই সনদও এটা ছাড় দেন। এই জুলাই সনদ মানলে আমাদের রাজনীতি থাকে না, আমাদের যে খাওয়া খাওয়ির রাজনীতি এটা থাকে না। তারেক রহমানকে আমরা কাল্ট বানাবো, তাকে আজীবন প্রধানমন্ত্রী বানাবো, তিনি যতদিন জীবিত আছেন দলের প্রধান প্লাস প্রধানমন্ত্রী, এভাবে আমরা কমপক্ষে 15 বছর ক্ষমতায় থাকার একটা স্বপ্ন দেখেছি। জুলাই সনদ মানলে তো এগুলো থাকে না, কারণ এই 15 বছর ক্ষমতায় থাকলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যেভাবে দলীয়করণ করতে হবে, যেভাবে আমাদেরকে ফ্যাসিস্ট হতে হবে, কারণ ফ্যাসিস্ট হওয়া ছাড়া 15 বছর ক্ষমতায় থাকা সম্ভব নয় টানা। বাংলাদেশের মানুষ 5 বছরের বেশি কাউকে ক্ষমতা দেখতে চায় না, 5 বছর পর পরিবর্তন করে, এটা বাংলাদেশের মানুষের সাইকোলজি। তো এই জায়গায় দর্শক, জুলাই সনদ মানা সম্ভব না, তাহলে তো আমাদের খায়েশ পূরণ হয় না। তো জামাতকে বলছে আপনারা কি চান, আপনাদেরকে আমরা কিছু দেই। যেমন আমিরে জামাতের এলাকায় প্রতিমন্ত্রীকে পাঠিয়েছেন, ডিএনসিসি প্রশাসককে পাঠিয়েছেন, যে কি লাগবে স্যার আপনাকে দেই, কি সম্মান, এরকম আরো বলছে যে আপনাদের কি লাগবে, উন্নয়ন, সংসদীয় কমিটির পদ পদবি, আরো কিছু যদি লাগে, চাকরি টাকরি, আপনাদের লোকজনের কিছুটা দেই, টাকা পয়সা, এবং আপনাদের বিরুদ্ধে যে এই মিডিয়ার চরিত্র হনন, সবকিছু আমরা এগুলো বন্ধ করে দেব, একটু ছাড় দিব, নইলে আপনাদের মান সম্মান যেভাবে যাচ্ছে দেখেন না। যেমন বিএনপির প্রতিমন্ত্রী, বিএনপির এমপি মৌলভীবাজারের কিংবা পঞ্চগড়ের, তাদের ল্যাংটা ভিডিও ফাঁস হয়, এতে কিছুই হয় না, কোনো মিডিয়া এটা নিয়ে রিপোর্ট করে না, বরং ব্ল্যাকআউট, বরং এটাকে এআই জেনারেটেড ভিডিও বলে সমস্ত মিডিয়া রিপোর্ট করে। সোশ্যাল মিডিয়ায় বেশিক্ষণ আবার আলোচনায় থাকে না। কিন্তু জামাতের কিছু হলে, যেমন গাজী নজরুলের বিরুদ্ধে প্রথম আলো প্রায় 25টার মতো নিউজ করেছে, ফটোকার্ড বানিয়েছে 22টার মতো, কিন্তু ফারহাদ হোসেনের বিরুদ্ধে একটাও না। তো এভাবে কিন্তু জামাতকে ধসিয়ে দেওয়া হচ্ছে। তো এটাও বলছে যে আপনাদের অবস্থা খারাপ করে দিচ্ছি, দিব না, সিটি কর্পোরেশনে আপনাদের বেশ কয়েকটা কিছু দিব, মেয়র পদ, কিন্তু ভাই এই জুলাই সনদের গণভোট ছাড় দেন। কিন্তু জামাত বলছে না, আপনারা নৈতিক অধিকার হারিয়েছেন দেশ চালানোর, এই বিষয়ে কোনো আপোষ আমরা করব না। খেলা এই লেভেলে চলছে। এখানে জামাতের দুর্বলতার কথাটা একটু বলি প্রসঙ্গক্রমে, যেহেতু মিডিয়ার কথা আসছে। মিডিয়া, বিএনপির মিডিয়া, এগুলো সব বিএনপির মিডিয়া, পুরো মিডিয়া বিএনপির দখলে। প্রমাণ তো দেখেছেন যে সেই পঞ্চগড় 2 আসনের এমপি যার ভিডিও ফাঁস হয়েছে, ফরহাদ হোসেন আজাদ, জাস্ট তিনি চেয়েছেন যে সব মিডিয়া বলুক যে এআই জেনারেটেড ভিডিও, বিনা যাচাইয়ে সব মিডিয়া রিপোর্ট করেছে যে এআই জেনারেটেড, অথচ এটা এআই জেনারেটেড না। বিনা যাচাই সবাই বিএনপির কথা মতো রিপোর্ট করে দিয়েছে। জামাতের একটা ভুল ছিল, ইউনূসের আমলে জামাত মূলধারার মিডিয়া তৈরি করার চেষ্টা করেনি, বা মূলধারার মিডিয়া জামাতের যা আছে সেটাকে শক্তিশালী করার চেষ্টা করেনি। যেমন জামাতের মিডিয়া আছে সংগ্রাম এবং আমার দেশ। আমার দেশ কিন্তু জামাত ইনভেস্ট করে, বা জামাতপন্থী, কিংবা নয়া দিগন্ত। এখন আমার দেশ আবার সরাসরি না, আমার দেশ একটু নিজস্বতা বজায় রাখার চেষ্টা করে। নয়া দিগন্ত তো সরাসরি জামাতের মিডিয়া, কিন্তু নয়া দিগন্তকে ডেভেলপ করার কোনো চেষ্টা জামাত করেছে না। তারপরে দিগন্ত টিভি চালু করার সিরিয়াস উদ্যোগ নিলে সম্ভব ছিল, যেহেতু লাইসেন্স, কাগজপত্র, অনুমোদন সবই আছে। যে পরিমাণ টাকা লাগতো ওটাকে জামাতের পক্ষে অসম্ভব, শেয়ার সংক্রান্ত জটিলতা ছিল, ঠিক আছে, ওটা বাদ দিয়েও জামাত চাইলে তৈরি করতে পারতো মিডিয়া, এই দিগন্ত টিভি চালু করতে পারতো জামাত সিরিয়াসলি চাইলে, ইট ওয়াজ পসিবল। এবং নয়া দিগন্তকে স্মার্ট উন্নত পত্রিকা করা সম্ভব ছিল, ইউনূসের আমলে করতে পারত।
প্রথম আলোর বিকল্প তৈরি করতে পারত, ইংলিশ পত্রিকা জামাত তৈরি করতে পারত। সাবেক শিবিরের লোকজন, ইউরোপ আমেরিকায় অভাব নেই, বড় বড় সাংবাদিক, তাদেরকে এনে কোটি কোটি টাকা দিলেই হতো, কিন্তু চাইরানাও খরচ করে না। টাকা বরং বিভিন্ন জেলা আমিররা মেরে খায়, কাজের কাজ কিছু করে নাই। নয়া দিগন্ত পত্রিকা এর চাইতে থার্ড ক্লাস কোনো পত্রিকা হয় না। কারণ এটাকে ফার্স্ট ক্লাস পত্রিকা বানানো যায়। কারণ কিভাবে? যেমন আপনি থার্ড ক্লাস লোক দিয়ে তো আপনি ফার্স্ট ক্লাস প্রোডাক্ট আশা করতে পারেন না। এখানে যোগ্য লোককে যদি আপনি নিয়োগ দেন বেশি বেতনে, তাহলে পত্রিকা এমনিতেই, যেমন প্রথম আলোতে যেসব যোগ্য সাংবাদিক আছে, ডেইলি স্টারের সাংবাদিকদের যে মান, কেন বেতন বেশি বলে ওখানে আছে। এখানে নয়া দিগন্ততে যদি জামাত, প্রথম আলো, ডেইলি স্টার যদি বেশি বেতন দেয়, দেখবেন যে ওরা ওখানে চাকরি ছেড়ে এখানে চলে আসে। যমুনা টিভি হঠাৎ করে সবচেয়ে হাই পারফর্মিং টিভিতে রূপান্তরিত হয়েছে হঠাৎ করে, পুরানো ইটিভি, পুরানো এটিএন বাংলা এগুলোকে ছাপিয়ে। কারণ কি? সবচেয়ে বেশি বেতন দিত যমুনা টিভি। মূলত এই ধরনের বিষয়ের ক্ষেত্রে আপনি বেশি বেতন দিতে পারলে আপনি হিট, সময় মতো বেতন, বেশি বেতন। এখন ডিজিটাল সেকশনে প্রথম আলোর যিনি কাজ করেন, তিনি যে কাজের জন্য বেতন পান 40,000 টাকা, নয়া দিগন্তের সেই কাজের জন্য বেতন পায় 12,000 টাকা। তাহলে এই দুইটাকে কখনো সেম হবে? হবে না। জামাত চাইলে কিন্তু এটা করতে পারতো। তো জামাত মিডিয়ার জন্য কোনো ইনভেস্ট করেনি। ইউরোপ আমেরিকা থেকে অনেক সাবেক শিবির বলেছিল যে আমাদেরকে কয়েক কোটি টাকা দেন, আমরা এসে বাংলাদেশ ইংলিশ পত্রিকা করি, ডেইলি স্টারের বিকল্প। এখন ডেইলি স্টারের বিকল্প শফিকুল আলম, ইউনুসের সাবেক প্রেস সচিব, তিনি ঠিকই একটা করবেন। শিবিরের ছেলেরা অনেকে সেখানে চাকরি করতে যাচ্ছে, কিন্তু ওটা তো আর জামাতের পারপাস সার্ভ করতে পারবে না। জামাত সোশ্যাল মিডিয়ায় তাদের হাইপ দেখে, তাদের অবস্থান দেখে ভেবেছিল যে মেইন স্ট্রিম মিডিয়ার যেদিন সোশ্যাল মিডিয়ার পাওয়ার বেশি, হ্যাঁ ছিল, কিন্তু নির্বাচনের পর যেভাবে হোক না কেন, এই যে সাবেক শিবির বা তাদেরকে, যোগ্য লোকজনকে জামাত ধরে রাখতে পারেনি, কেপেবল লোককে ধরে রাখতে পারেনি, যার ফলে জামাতের সোশ্যাল মিডিয়া উইংটা এখন দুর্বল হয়ে গেছে। এখন অনেকেই নির্বাচন আগে যারা জামাতের পক্ষে লাগতো, এখন অনেকে জামাতের বিরুদ্ধে গালি দিচ্ছে, অনেক প্রভাবশালী লোকজন আছে, যার ফলে জামাতের সোশ্যাল মিডিয়া এখন আগের মতো কাজ করে না। এখন মেইন স্ট্রিম মিডিয়ার একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই নির্বাচনের আগে যেরকম লোকজন ব্যাপকভাবে জামাতের পক্ষে ছিল, সারা পৃথিবীর সাবেক শিবির সক্রিয় হয়েছিল, ওইভাবে হলে এইসব মেইন স্ট্রিম মিডিয়া পারবে না, ঠিক আছে, কিন্তু এরকম তো হচ্ছে না, হবে না। এই জন্য মেইন স্ট্রিম মিডিয়া মাধ্যমে জামাতকে ধরাশয়ী করা হচ্ছে এখন। আর সোশ্যাল মিডিয়া অল্টারনেটিভ হিসেবে কাজ করতে পারছে না, কারণ সাবেক শিবির এখন নিষ্ক্রিয় হয়ে গেছে। এই জায়গাটাও জামাতকে ভয় দেখাচ্ছে যে আপনারা যদি জুলাই সনদ বা এগুলোতে আপোষ করেন, তাহলে আমরা বিষয়টা দেখবো, আপনাদেরকে ছাড় দিব, নইলে কিন্তু আপনাদের আপোষ করতে ভয়ও দেখাচ্ছে। মিডিয়া কি শুরু করেছে দেখেছেন না? আপনারা এমনি একদম ডিমোরালাইজড হয়ে যাবেন। আসলেই হচ্ছে, যেমন গাজী নজরুল কাণ্ডের কারণে জামাতের যে ক্ষতি হয়েছে, এটা অপূরণীয়। মিডিয়া যে কাজ করেছে, এবং সামনে আরো এই ধরনের ঘটনা ঘটবে। তো দর্শক, আপোষ করার চেষ্টা করছে, কিন্তু দিন শেষে গণভোট, জুলাই সনদ, এইগুলো নিয়ে তাল ভানা করে বিএনপি পার পাবে না। এই প্রশ্নে জামাত যেহেতু আপোষ করবে না, এটা যেহেতু জনগণের প্রশ্ন, অতএব জনগণ আবার জেগে উঠবে জুলাই সনদের পক্ষে, গণভোটের পক্ষে, এবং বিএনপির ক্ষমতায় থাকা কঠিন হয়ে যাবে।